সরকারের সময়কাল, মুজিব সরকারের সময়কালটাকে আপনি কিভাবে খুব সংক্ষেপে মূল্যায়ন করেন, যতটা সংক্ষেপে সম্ভব? আমার মতে 16ই ডিসেম্বরের পর থেকে এবং শেখ মুজিবুর রহমান দেশে ফেরত আসার পর থেকে আমাদের যখন ডক্টর কামাল হোসেন কনস্টিটিউশন লেখে এবং সেটা পার্লামেন্টে সেই কনস্টিটিউশনকে অ্যাকসেপ্ট করা হলো, তখন পর্যন্ত মোটামুটি আমাদের সবকিছু ভালোই চলেছিল এবং একটা দেশ নর্মালি একটা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হওয়ার পর জনগণও জানে এবং সবাই জানে যে আমাদের সবাইকে কষ্ট করতে হবে, কারণ একটা দেশ গড়ে তুলতে এটা কোনোদিনও একদিন সম্ভব নয়। তাতে সময়ের প্রয়োজন এবং রাইট পলিসির প্রয়োজন। সুতরাং সেই সময়টুকু দেওয়ার জন্য এবং সেই সময়টুকুর মধ্যে যত কষ্টই আসুক না কেন সেইটাকে মেনে নেওয়ার জন্য বাংলাদেশের জনগণ সবাই সেইভাবে মানসিকভাবে প্রস্তুত ছিলেন। এবং সামরিক বাহিনী হিসেবে যদি বলেন, আমাদের মধ্যেও সেই একই ধারণা ছিল। কিন্তু আমাদের কনস্টিটিউশন হবার পর, কনস্টিটিউশন হলো এক্স্যাক্টলি 72তে কনস্টিটিউশন হলো, যার জন্য ডক্টর কামাল হোসেন ওনার অবদান বেশি। এবং সেই কনস্টিটিউশন আমাদেরকে মুক্তিযুদ্ধের যে স্পৃহা, যে ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড ডেমোক্রেসি অ্যান্ড ফ্রিডম অফ প্রেস অ্যান্ড ফ্রিডম, ওগুলিকে প্রোটেক্ট করা হয়েছে। সুতরাং মুক্তিযুদ্ধের স্পিরিট আর সেই কনস্টিটিউশনের স্পিরিট এক ছিল। তো দুর্ভাগ্যবশত এখন ডক্টর কামাল হোসেন নিজেই জনগণের সামনে বলেছেন যে উনি যাদের সাথে এতদিন রাজনীতি করে আসছেন তার অনেক ভুল হয়েছে। তো 73 থেকে নিয়ে 75 পর্যন্ত ক্রমাগত দেশ, বিশেষ করে কনস্টিটিউশন নিয়ে হ্যাপি আপনি? কনস্টিটিউশন নিয়ে হ্যাপি, 72 সংবিধান নিয়ে। জি। আর সেটা আমাদের মুক্তিযুদ্ধের স্পিরিটকে আগে নিয়ে যাচ্ছে। কিন্তু তারপরে দেশের অবস্থা যেভাবে অর্থনৈতিকভাবে ধ্বংসের পথে চলে যাচ্ছিল, তাতে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে এবং আমিও দেশে ছিলাম 73 পর্যন্ত। সুতরাং 73-তে যেসব ঘটনা ঘটেছে তখন থেকেই আস্তে আস্তে আপনার অরাজকতা। আপনি বাইরে যান কবে? আমি বাইরে গেছি 74-এর প্রথম, ফেব্রুয়ারি 74, এবং দেশে ফেরত যান 75-এর মার্চে। এবং আমি ভারতে গিয়েছি আমার ট্রেনিং করার জন্য এবং ট্রেনিং করে আমি ফেরত এসেছি 75-এর মার্চে। বলছিলেন আপনি? জি, 75-এর মার্চে। সুতরাং সত্যিকার অর্থে বাংলাদেশ যে পুরোপুরি অবনতির দিকে চলে গেছে এবং দেশের জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে, সেটা ওই পিরিয়ডে আমি ছিলাম না। যখন দেশে ফ্যামিন হলো, যেটাকে দুনিয়ার সবাই সেটাকে আর্টিফিশিয়াল ফ্যামিন বলে মনে করে, 74-এর দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষে হাজার হাজার লোক মারা গেছে, রাস্তায় মরা লাশ পড়ে থাকতে দেখা গেছে, কেউ তাদেরকে কিছু করতো না। এবং সেইখানে বাধ্য হয়ে সরকারও তখন গ্রুয়েল কিচেন এস্টাবলিশ করেছিল এবং সেই গ্রুয়েল কিচেন, যেটা আওয়ামী লীগের ওয়ার্কার পরিচালিত করত, তারা সেই গ্রুয়েল কিচেন থেকেও চাউল, আটা, ডাল এগুলি চুরি করে পয়সা বানিয়েছে। সুতরাং এত তাড়াতাড়ি আওয়ামী লীগের এই অবনতি, এটা অ্যাকসেপ্টেবল লিমিটের বাইরে। 74-এর দুর্ভিক্ষকে আর্টিফিশিয়াল বলছেন কেন আপনি? আর্টিফিশিয়াল বলবো এই জন্য যে
দুনিয়ার বহির্বিশ্ব থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা পুরোপুরি আসছিল, জনগণের কাছে সেটি পৌঁছে, সেটা জনগণের সাথে পৌঁছে নাই। সেটা আওয়ামী লীগই তখন তাদের লেভেলে প্রত্যেকে করাপশনের মাধ্যমে সেই সম্পদগুলো বিনষ্ট করেছে, যার জন্য বহির্বিশ্বের লোকেরাও এর প্রতি অনেক নেগেটিভ পাবলিসিটি করত। সুতরাং একটা দেশকে আমি মনে করি যে স্বাধীনতা যুদ্ধ একটা দেশের জন্য একবারই হয়, এবং সেটা না হওয়া পর্যন্ত অনেকেরই স্ট্রাগল করতে হয়, এবং বাংলাদেশের জনগণও স্ট্রাগল করেছে। কিন্তু যেই দিন স্বাধীনতা হয়ে যায় সেটা একটাই দিন, পরবর্তীতে সেই দেশের ইতিহাসে এই দিনটার মূল্যায়ন থাকে, একটা মেমোরি থাকে, কিন্তু এই দিনটার আর কোনো কাজ থাকে না। স্বাধীনতা যুদ্ধ একটা দেশে একবারের বেশি দুবার হয় না, কিন্তু তারপরে থেকে সেটার প্রয়োজন নেতৃবৃন্দের বোঝা উচিত, রাজনীতিবিদদের বোঝা উচিত। এরপরে প্রয়োজন ডেডিকেটেড ওয়ার্ক, দেশকে কিভাবে প্রগ্রেসে নিয়ে যেতে হবে। সুতরাং প্রথম 10টা বছর যদি আওয়ামী লীগ সব চুরি ভুলে গিয়ে নিজেদের সব অতীতের কৃতিকর্ম ভুলে গিয়ে তারা যদি সত্যিকার হয়ে জনগণের জন্য কাজ করত, দেশকে উন্নত করার জন্য কাজে ঝাঁপিয়ে পড়ত, এবং বাংলাদেশের জনগণও তখন সেই একইভাবে কষ্ট সহ্য করতে যখন স্বীকার করে নিয়েছিল, তখন 10 বছরে দেশটার উন্নতি অনেক হয়ে যেত। পৃথিবীতে অনেক দেশ আছে যারা স্বাধীন হওয়ার পর 10 বছরের মধ্যেই অনেক উন্নতি লাভ করেছে। সাউথ কোরিয়া দেখেন, সিঙ্গাপুর দেখেন, তো এইসব দেশগুলো, এবং এখন ভিয়েতনামও দেখেন, তারাও উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তারা একে অপরকে ধ্বংস করে শহরের স্টেটের পয়সা অপচয় করে তাদের নিজের পকেট ভরতে চায়নি। তো 74 একটি অসন্তোষের কারণ, আর কোনো 74-এ আমি তো সেটা দেশের বাইরেই ছিলাম। আমি যখন ফিরে আসলাম তখন আমি দেখেছি যে প্রথম বলা হলো যে কর্নেল জিয়াউদ্দিন এইসব যে অন্যায় কাজ আওয়ামী লীগের লোকেরা করেছিল, এবং একবার আর্মিকেও ডিপ্লয় করা হয়েছিল যে এসব অরাজকতা বন্ধ করার জন্য, এবং আর্মি নিজেই বলেছে যে যাদেরকে আমরা ধরে এনেছি সন্ধ্যার সময় ধরে নিয়ে আসলে সকালবেলায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে, কারণ সেই লোকটা আওয়ামী লীগের। সুতরাং আওয়ামী লীগের লোক ছাড়া আমরা অন্য কোন লোক পাই নাই যে দেশের ক্ষতি করছে এবং অন্যায় কাজ করছে যাদেরকে আমরা ধরে আনবো। সেটা ওভারঅল যার জন্য কর্নেল জিয়াউদ্দিন নিজে ইনিশিয়েটিভ নিলেন যে না, আমি ওনাকে বলবো যে এই অন্যায়গুলি উনি যেন সংশোধন করতে চেষ্টা করে। সেই ব্যাপারে উনি একটা কাগজে নাকি ওনার স্টেটমেন্ট দিয়েছিলেন হলিডেতে, এবং সেই স্টেটমেন্টের পরে উনিকে মুজিব ডেকে পাঠিয়েছেন দেখা করার জন্য। তো ওনার সামনেও উনি ওই ধরনের বক্তব্যই রেখেছিলেন, যেই মিটিংয়ে নর্মাল প্র্যাকটিস অনুযায়ী জেনারেল শফিউল্লাহ এবং জেনারেল জিও উপস্থিত ছিলেন, এবং উনি সরাসরি ভাবে ওইখানে উনি সরাসরি ভাবে সব যাই খুব ছিল ওনার, উনি সেটা বক্তব্য প্রকাশ করেছেন, এবং সেই সাহসিকতা এবং মানসিকতা ওনার ছিল। তারপরে মুহূর্তে ওনাকে বের করে দেওয়া হয় আর্মি থেকে, এবং সাথে সাথে কর্নেল তাহের এবং কর্নেল মঞ্জুরকেও বের করে দেওয়া হয়, এবং কর্নেল মঞ্জুর চলে গেলেন ভারতে মিলিটারি অ্যাটাচি হিসাবে পোস্টিং, আর কর্নেল তাহেরকে পরবর্তীতে একটা চাকরি দেওয়া হয় সি ট্রাক ডিভিশনে। আর ওনারা তো আর্মিতে ছিলেন,
আমি তো ছিলেন, হ্যাঁ, যখন বের করে দেয় তখন জি। তখন বের করে দিয়ে তারপরে কর্নেল জিয়াউদ্দিন শুনেছিলাম যে উনি পালিয়ে গিয়ে সর্বহারার সাথে যোগাযোগ করে কমিউনিস্ট ধরনের কোন মুভমেন্ট সেটার সাথে জড়িত হওয়ার বা হয়েছেন বা হওয়ার চিন্তা ভাবনা করেছেন। তো অনেকদিন কোনো খোঁজ খবর পাওয়া যায়নি ওনার। তারপরে সে কি একটা ঘটনাতে আপনার যেরকম মেজর ডালিম, তারপরে শাহরিয়ার আরো কয়েকজনকে সাহেব মুজিব বের করে দিয়েছিলেন। মেজর ডালিমের ঘটনাটা কি এরকম ছিল যে তার ব্যক্তিগত একটি ঘটনা, একটি বিয়ের অনুষ্ঠানে তিনি সহস্রী গিয়েছিলেন, সেখানে আওয়ামী লীগের ঢাকা সিটি প্রেসিডেন্ট গাজী গোলাম মোস্তফা ছেলের সঙ্গে কোনো একটা ঝামেলা হয়েছিল এবং তাকে এবং তার ওয়াইফকে তুলে নিয়ে গেছিলেন। সেই ঘটনার অভিযোগ জানাতে বঙ্গবন্ধুর কাছে গিয়েছিলেন এবং তিনি শুনেছিলেন, বিচার করবেন বলেছিলেন, কিন্তু করেননি এবং পরে ক্ষোভটা প্রকাশ করেছেন মেজর ডালিম। সে কারণে কি এরকম কোনো ঘটনা আপনার জানা নেই? সেটা না, এই ঘটনাটা আমি শুনেছি এসে, কিন্তু সেই ক্ষোভ কতটুকু প্রকাশ করছে সেটা আমার জন্য বলা মুশকিল, সেটা ডালিম নিজে বলতে পারে। আর সুতরাং এইসব ঘটনা, তারপরে আর্মির মধ্যে তখন আর একটা ক্ষোভ ছিল যে আর্মির সত্যিকার অর্থে আর্মি যে দেশে থাকে কনস্টিটিউশন হওয়ার পরে আর্মির একটা হোয়াট উই কল TONE, দ্য টেবল অফ অর্গানাইজেশন অ্যান্ড ইকুইপমেন্ট, সেই জিনিসটার অ্যাপ্রুভাল দিতে হয়। দেওয়ার পরে আর্মির এক্সিস্টেন্স ইজ কনস্টিটিউশনালি লিগ্যাল।